ভালো করেছে। সাইফুদ্দিন কি একটু বেশি খরচে ছিল কিনা 10 ওভারে 98 রান দিয়েছে? অবশ্যই 10 ওভারে 98 রান, এটা তো অবশ্যই বেশি খরচে ছিল, এটা তো আর প্রশ্ন করার কোনো জায়গা নেই। তবে ওইখান থেকে ও কিভাবে কামব্যাক করতে পারে, দেখেন একটা যে কোনো প্লেয়ারেরই একটা ম্যাচ খারাপ হতে পারে, কিন্তু কামব্যাক করার স্কোপ সবসময় থাকে। সো ও কতটা মেন্টালি স্ট্রং এবং ওর প্ল্যানটাও কতটা ভালো মতো করছে, কিংবা টিমের যে একটা প্ল্যান আছে এইটার কম্বাইন করে কিভাবে কামব্যাক করবে, এইটা একটা মানে চ্যাম্পিয়ন প্লেয়ারের লক্ষণ হয়ে থাকে। সো আমি আশা করব সাইফুদ্দিন নেক্সট গেমে অনেক ভালো কামব্যাক করবে, এবং ও ধরেন অনেক এক্সপিরিয়েন্স, অনেক দিন ধরে খেলছে। সো ওর উপর ওই বিশ্বাসটা আমাদের সবারই আছে। ম্যাচটা যদিও হেরেছেন, বাট একটা হাই স্কোরিং ম্যাচ হয়েছে। সেকেন্ড ম্যাচটা নিয়ে আসলে পরিকল্পনাটা কি? না দেখেন, প্রথম ম্যাচটাতে আমরা যেই জায়গাগুলো মিস্টেক ছিল ওগুলো নিয়ে কথা হয়েছে, আজকেও আবার মিটিং আছে সন্ধ্যায়। সো ওইখানেও কথা হবে, আরও ডিটেল দেখানো হবে প্লেয়ারদেরকে যে কোথায় কোথায় আমরা মিস্টেকটা করেছি। আর বগুড়ার যে উইকেটটা, এখানে আসলে মনে হয় যে আসলে ব্যাটসম্যানদেরই গেম, তবে এখানে যারা ভালো বল করবে বোলারদের আসলে ম্যাচ জেতাতে হবে। সো আমাদের ওই দিকটা একটু ল্যাকিংস ছিল, আমরা অতিরিক্ত বাউন্ডারি বল দিয়ে দিয়েছিলাম। সো ওই জায়গাগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, ইনশাল্লাহ ম্যাচটা আমাদের দিকে থাকবে। উইকেটে দেখলাম কিছু ঘাস আছে, তাসকিনকে আজকে দেখলাম হচ্ছে বলে স্কস্টে পেঁচিয়ে সিম মুভমেন্টের চেষ্টাটা করলো আর কি। So এটা আসলে পেসারদের জন্য ঠিক কতটুকু কার্যকর? ট্রু পেস ট্রু বাউন্স যখনই থাকে, পেস বলাররা খুব ভালো ফিল করে, কারণ আপনি যখন জানবেন যে উইকেটে জান আছে তখন আপনি এফোর্টটা দিতে চাইবেন। সো বগুড়ার উইকেটটা, বগুড়া শুধু না, রাজশাহী আর এই বগুড়ার উইকেটটা এমন উইকেট যে আপনি যদি বলার হয়ে ভালো জায়গায় বল করেন তো আপনি ভালো, একটু লুজ বল পড়লে ওইটা আবার ব্যাটসম্যানের জন্য খুব ইজি হয়ে যায়। সো আপনি আসলে জানতে পারবেন যে আমার কোন জায়গাটায় ল্যাকিংস, আমার অ্যাকুরেসিতে কতখানি সমস্যা, কিংবা আমি কোথায় চাচ্ছি আর কোথায় করতে পারছি না। সো আপনার ওই মার্জিন অফ এরার খুবই ছোট হয়ে যায় এই ধরনের উইকেটে। সো বলারদের জন্য এটা ভালো একটা চ্যালেঞ্জ আমি বলবো। এই ধরনের উইকেট আমরা যত দেশে থাকবে আমাদের, তত আমাদের প্লেয়ারদের লাভবান হবে আসলে। শেষে টার্গেটটা আসলে বেশি ছিল 336। মুমিনুল যেভাবে ব্যাটিং করেছে 82 বলে 83 স্ট্রাইকটা রোটেট করেছে, কি মনে হয় আরেকজন তাকে সঙ্গ দিতে পারলে জিততে পারতেন কিনা? দেখেন, টার্গেটটা অবশ্যই 300+ রান চেস করা অবশ্যই বড় স্কোর, কিন্তু আমরা যেভাবে শুরু করেছিলাম, ওদের 4 উইকেট পড়ে যাওয়ার পরে তারপরে ওখান থেকে যে 330 রানটা করেছে, এই কারণে মনে হয়েছে যে অনেক রান করে ফেলেছে। কিন্তু আমাদের উচিত ছিল বোলারদের ওইখানে ওদের 260-70-এর মধ্যে আটকে দেয়া। কিন্তু আমরা আবার ব্যাটিংয়েও আপনি দেখবেন যে আমাদের কিন্তু একটা সময় এমন ছিল, রাব্বি আর মমিনুল যখন ব্যাটিং করছিল, যে আমরা যদি এই পার্টনারশিপটা আর একটু লম্বা চলতো তাহলে আমাদের জন্য ইজি হতো গেমটা জেতা। সো আপনি উপর দিক থেকে আসলে 330 রান চেস করতে গেলে ব্যাটসম্যানেরও মাথার মধ্যে একটা জিনিস ঘুরে যে আসলে কতটুকু মারতে হবে, কতটুকু খেলতে হবে। সো ওই 50 ওভার কিন্তু অনেক বড় সময়। সো এই ধৈর্যটাই রাখতে হবে যে আমরা যেন উইকেট হাতে রেখে লাস্ট 10 ওভারে ঢুকতে পারি। থ্যাংক ইউ। ভাইয়া, প্রথম ম্যাচটা যদিও হেরেছেন, বাট একটা হাই স্কোরিং ম্যাচ হয়েছে। সেকেন্ড ম্যাচটা নিয়ে আসলে পরিকল্পনাটা কি? না দেখেন, প্রথম ম্যাচটাতে আমরা যেই জায়গাগুলো মিস্টেক ছিল ওগুলো নিয়ে কথা হয়েছে, আজকেও আবার মিটিং আছে সন্ধ্যায়। সো ওইখানেও কথা হবে, আরও ডিটেল দেখানো হবে প্লেয়ারদেরকে যে কোথায় কোথায় আমরা মিস্টেকটা করেছি। আর বগুড়ার যে উইকেটটা, এখানে আসলে মনে হয় যে আসলে ব্যাটসম্যানদেরই গেম, তবে এখানে যারা ভালো বল করবে বোলারদের আসলে ম্যাচ জেতাতে হবে। সো আমাদের ওই দিকটা একটু ল্যাকিংস ছিল, আমরা অতিরিক্ত বাউন্ডারি বল দিয়ে দিয়েছিলাম। সো ওই জায়গাগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, ইনশাল্লাহ ম্যাচটা আমাদের দিকে থাকবে। ডাগআউটে বসে নিশ্চয়ই আকবর আলীর ইনিংসটা দেখা হয়েছে। জি, ওই ইনিংসটাকে কিভাবে রেট করবেন? খুবই খুবই চমৎকার, খুবই ম্যাচিওর ইনিংস খেলেছে। 4 উইকেট পড়ে যাওয়ার পরে ও যখন শান্তর সাথে একটা পার্টনারশিপ করেছে, এবং একটা সময় ছিল যে আকবর লিড করছিল, আকবর মানে ওইখান থেকে পুরো চার্জটা নিয়ে নিয়েছিল আমাদের উপরে। সো আকবর যেই ইনিংসটা খেলেছে এটা ম্যাসিভ, মানে আমি মনে করি যে আকবরের লাইফে ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস সো ফার। এটা কি পাকিস্তান সিরিজের আগে আসলে আকবরের জন্য লাইফ চেঞ্জিং হতে পারে কিনা? হ্যাঁ, ডিপেন্ডস, এটা আসলে সিলেক্টরদের কল, এটা তো আমি আসলে বলতে পারবো না। তবে এই ধরনের পারফরমেন্স আপনি যত রেগুলার বেসিসে করতে পারবেন, তত আপনি সিলেক্টরদের মাথার ভিতরে নক করতে থাকবেন যে আই এম রেডি টু প্লে আসলে। লাস্ট ম্যাচে ভাই একটা প্রশ্ন করতে চাই, খালেদ সাম্প্রতিক সময় টি-20তে খুব ভালো করছে, ওয়ানডেতেও দারুণ শেপে আছে আসলে। তার যে চেঞ্জটা, আসলে আমরা একটা তকমা দিয়ে দিই সে হচ্ছে টেস্ট প্লেয়ার, টেস্টের বাইরে গিয়ে সে কিন্তু আসলে সাদা বলে দুর্দান্ত করছে। তার এই চেঞ্জটা কিভাবে দেখছেন
আপনি তো খুব কাছ থেকে তাকে দেখছেন। না দেখেন, আমাদের দেশে তো সব থেকে বড় সমস্যা আমরা তকমা দিয়ে দিই, অল্প সময়ে তকমা দিয়ে দিই, আবার ওই তকমাটা অনেকের জন্য অনেক লম্বা সময় হয়ে ধরে ধরে যায়। সো এই জিনিসগুলো একদমই ঠিক না। একটা প্লেয়ার আপনি তাহলে আপনি বাকি যারা ইয়াংস্টার আছে তাদেরকে কিভাবে আপনি মানে এনকারেজ করবেন যে টেস্ট ক্রিকেটার হওয়ার জন্য? সো এইটা থেকে বের হওয়া উচিত। যে কেউ যে কোনো ফরম্যাট ভালো খেলতে পারে, যার অ্যাবিলিটি যার কোয়ালিটি আছে সে সব ফরম্যাট খেলতে পারে। সো এরকম কোনো তকমা দেওয়া উচিত না। যদি কেউ ভালো খেলে অন্য ফরম্যাটে, লাল বলে, হ্যাঁ আমি লাল বলে ভালো ছিলাম, এখন আমি সাদা বলে ইমপ্রুভ করেছি, তাহলে আমি সাদা বলের জন্য এলিজেবল হওয়া উচিত। সো এই জিনিসটা আমরা যখন পুরো দেশে চেঞ্জ হয়ে যাবে তখন দেখবেন আপনি মানে ইয়াংস্টার আপকামিং জেনারেশনকে আপনি এনকারেজ করতে পারছেন। লাস্ট ম্যাচে প্রশ্ন করতে চাই আসলে যে টেস্ট তকমার কথাটা বললেন, মুমিনুলের সাথে কথা হয়েছিল, 83 রান যখন আসছিল, সাদমান, মইনুল, তাইজুল, তারা কিন্তু আসলে লাল বলের ক্রিকেটটাই খেলছে। সো মুমিনুল একটা কথা বলছিল, এই যে আমাদের যে তকমা দিয়ে দেওয়া হয় যে সাদমান বা আমরা বছরে তো বাংলাদেশ 3টা বা 4টা টেস্ট খেলে, অন্য অন্য যে ফরম্যাটে সুযোগ দেওয়া হয় না, উনি আক্ষেপ করে বলছে যে এইভাবে চলতে থাকলে বাংলাদেশে টেস্ট ক্রিকেটার তৈরি হবে না। আপনি এই কথাটার সাথে একমত কি? আমি 100% একমত, এবং আমি অনেক আগে থেকেই এই জিনিসটা নিয়ে মানে করি যে আমি কোনো প্লেয়ারকে বলতে পারবো না যে তুমি টেস্ট প্লেয়ার হয়ে বড় হও কিংবা টেস্ট ক্রিকেটে মনোযোগ দাও, কারণ ওইখানে টাকা কম, টেস্ট ম্যাচ আমরা কম খেলি, আমাদের ন্যাশনাল লিগে খুবই মানে ওভারলুক করা হয়, বিসিএল আসলে একটু জাঁকজমক হয় তাও খুবই কম। সো এই জিনিসটা আপনি যদি করেন, এবং যারা এই তকমাটা লেগে যায় তারা কিন্তু ম্যাচ খেলার সুযোগ পায় না, ওডিআই ক্রিকেটে চান্স পায় না, টি20তে চান্স পায় না। যেমন সাদমান কিন্তু খুবই আপসেট ছিল যখন ও জানতে পেরেছে যে ও এই টুর্নামেন্টে নেই। আসলে আপনি সাদমান কিন্তু ওয়ানডে ক্রিকেটেও এখন ভালো খেলছে, ভালো শটস খেলছে, লাস্ট প্রিমিয়ার লিগেও ভালো খেলেছে। বিপিএলে দল পায়নি, লাস্টে চিটাগাংয়ে ছিল, কিন্তু খুবই আনফরচুনেট যে খুবই প্রথম দিকে আউট হয়ে গেছে ও। কিন্তু সাদমানের মতো প্লেয়ার আপনি যদি এদেরকে এনকারেজ না করেন, আপনি দেখেন পাকিস্তান সিরিজের আগে সাদমান আসলে কোথায় খেলবে, ওর ম্যাচ প্র্যাকটিসটা কই হবে? সেখানে যদি এরকম সুন্দর উইকেটে সাদমান খেলে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে পারতো, তাহলে কিন্তু ওর জন্য ম্যাসিভ হতো। সো এইটা তো আমাদের আসলে চিন্তা করা উচিত যারা ডিসিশন মেকার। সো এইখান থেকে আমাদের আসলে বের হয়ে আসা উচিত যে টেস্ট প্লেয়ার মানেই যে খালি টেস্ট ম্যাচ খেলবে, নট দ্যাট। সো এটাই। থ্যাংক ইউ সো মাচ। দুই দলের কোচিং স্টাফ এবং ক্রিকেটাররা মিলে মাঠে একটা মিটিং এর মতো ছিল। না, এইখানে আসলে কোচিং স্টাফদের কোনো কল ছিল না। এইটা কোচিং যেটা বাংলাদেশ ক্রিকেটে খুব কম হয়েছে, এই জিনিসগুলো যদি আরও বেশি হয়, এবং আই হোপ যে যেই জেনারেশন এখন খেলছে ওদের একটা রিয়েলাইজেশন এসেছে যে আমরা যদি না ঘুরে দাঁড়াই তাহলে আমাদের ক্রিকেট আগাবে না আসলে। সো এইটা মমিনুল, শান্ত, লিটন, 3টা সিনিয়র প্লেয়ার এখন বর্তমানে, এদের থেকে এসেছে যে আমরা আসলে কথা বলা উচিত যারা খেলবে। সো দেখেন আমাদের কিন্তু এই 70-80টা প্লেয়ারই আছে যারা খেলবে। সো ইউ নেভার নো যে কে খেলবে, যে পারফর্ম করবে সে খেলবে, কিন্তু আপনার ওই পারফরমেন্সের লেভেলটা আসলে আমার যদি স্ট্যান্ডার্ড হাই করতে হয়, আমার কোয়ালিটি বিল্ড আপ করতে হবে। সো এইখান থেকে ওরা যদি চার্জ না নেয় তো আমরা কোথাও মানে সার্ভাইভ করতে পারবো না। সো এই জিনিসগুলোই ওদের কথা ছিল, উইচ ইজ ভেরি গুড। মানে আরও অনেক কথা বলেছে ওরা ওদের এক্সপিরিয়েন্স থেকে, যেটা আমি মনে করি যে ওই জায়গায় যেই প্লেয়ারগুলো ছিল তাদের কাজে লাগবে যদি তারা একটু চেষ্টা করে আসলে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।